আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনারা কি ঠিকমতো দেখতে পাচ্ছেন? কোনো প্রবলেম হচ্ছে না তো? প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের লাইভ সেশনে। শুক্রবার, এখন আপনাদের হয়তোবা সবার খাওয়ার সময় হয়ে গেছে। আপনারা খেতে খেতেও লাইভটি দেখতে পারবেন। যখন ইরান আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে এবং আজকে শুক্রবার 19 তারিখ সুইজারল্যান্ডের জেনেভায় এটি একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা রয়েছে, ঠিক সেই মুহূর্তে এসে ইসরায়েল লেবাননের মধ্যে ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে এবং আমেরিকা, ইরান সহ পুরো পৃথিবী বুঝতে পেরেছে এটি ছিল তাদের পরিকল্পিত হামলা, যাতে করে ইরান এবং আমেরিকার শান্তি চুক্তিটি ব্যাহত হয়। আল জাজিরার সংবাদ মতে দক্ষিণ লেবাননে তীব্র লড়াইয়ের মধ্যে এ পর্যন্ত 18 জন নিহত হয়েছে, অর্থাৎ ইসরায়েলি হামলায় 18 জন নিহত হয়েছে। সেখানকার যিনি প্রতিনিধি, তিনি জানিয়েছেন দক্ষিণ লেবাননের তীব্র লড়াইয়ের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে, যার ফলে 18 জনকে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির হুমকি সত্ত্বেও অভিযান অব্যাহত রাখায় ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার রাতভর তারা দক্ষিণ লেবানন জুড়ে বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়েছে এবং তেহরান সমর্থিত যে হিজবুল্লাহ ওই এলাকায় রয়েছে, তারাও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে। সর্বশেষ যে তথ্য পেয়েছি সেখানে বলা হয়েছে হিজবুল্লাহর হাতে ধরা পড়েছে প্রচুর সংখ্যক দখলদার বাহিনী, কেউ মারা পড়েছে, কাউকে তুলে নিয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? আবার বলছি, অর্থাৎ ইসরায়েল যখন তাদের মধ্যে হামলা চালাচ্ছে, তখন হিজবুল্লাহ কয়েকটা গ্রুপকে চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং তাদেরকে অ্যাম্বুশ করেছে। আবার বহু দখলদার সেনাকে ওপারে পাঠিয়েছে, পাশাপাশি একটা বিশাল গ্রুপকে তারা ধরে নিয়ে গেছে, হিজবুল্লাহ ধরে নিয়ে গেছে। বলা হচ্ছে এই গ্রুপটিকে দিয়ে যারা গ্রেফতার হয়েছে ফিলিস্তিনি বা হিজবুল্লাহ, তাদের মুক্তির দাবিটি তুলতে পারবে। তবে সংখ্যাটা কত এখনো কনফার্ম কোনো গণমাধ্যম জানাতে পারেনি। এটি মানে ইসরায়েল কালকে যেই অ্যাটাকটা করতে এসেছিল শান্তি চুক্তি ব্যাহত করতে, সেখানে ইসরায়েল নিজেই সারপ্রাইজ হয়ে গেছে, কারণ হিজবুল্লাহর প্রতিক্রিয়াটা খুব স্ট্রং ছিল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে বিমান হামলায় অন্তত 18 জন নিহত এবং ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে হামলা এখন অব্যাহত রয়েছে। এতে আরো বলা হয় এই লড়াই একজন ব্যাটালিয়ন কমান্ডার সহ 4 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। সংঘাত বৃদ্ধির কারণে যুদ্ধের স্থায়ী অবসানের প্রচেষ্টা নিয়ে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত প্রযুক্তিগত আলোচনা বিলম্বিত হয়েছে। আমি আল জাজিরার সংবাদটি আপনাদের বাংলা ট্রান্সলেট জানাচ্ছি। এবং লেবাননের উপর ইসরায়েলের অব্যাহত হামলার কারণে ইরান তাদের দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। অর্থাৎ লেবাননে আবারও ইসরায়েলি হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইরান আমেরিকার সাথে আজকে চূড়ান্ত যে স্বাক্ষর অনুষ্ঠানটি আছে সুইজারল্যান্ডের জেনেভায়, এটিকে বয়কট করেছে, স্টপ করে দিয়েছে, বলছে যে আমরা যাব না, যেহেতু আমাদের প্রধান শর্তই ছিল হিজবুল্লাহ বা ইয়েমেন বা লেবাননে হামলা বন্ধ। যেহেতু এই হামলা বন্ধ হয়নি, আমরা আর আমেরিকার সাথে শান্তি চুক্তিতে বসতে রাজি নই। এই ব্যাপারে এক বাক্যে আমরা এটুকু বলতে পারি যে আমেরিকাকে বড় রকম চাপে ফেলে দিয়েছে এই মুহূর্তে এবং আমেরিকা ইরানের চাপে পড়ে কি করতে যাচ্ছে। ইতিমধ্যে জেডি ভেন্স খুবই স্ট্রেটলি, একদম সহজ বাক্যে যেটাকে বলে, তিনি খুব কঠিন ভাষায় জবাব দিয়েছে এবং হোয়াইট হাউস জানিয়েছে যুদ্ধ শেষ করার জন্য একটি সমঝোতা স্বাক্ষর কথা ছিল আজকে আমাদের, এটি যে কোনো কারণেই ভেস্তে গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে সজাগ আছেন, তিনি যে কোনোভাবে এটিকে সফল করবেন এবং জেডি ভেন্স আজকে ইসরায়েলের ব্যাপক সমালোচনা করেছেন। তিনি খেপে গিয়ে বলেছেন নেতানিয়াহুকে মনে রাখতে হবে আজকের ইসরায়েল টিকে আছে স্রেফ ডোনাল্ড ট্রাম্পের দয়ায়। কে বলছে? জেডি ভেন্স। তিনি বলছেন যে পৃথিবী সবাই জানে, কিন্তু নেতানিয়াহু কি জানেন না তিনি কার ভরসায় টিকে আছেন, কিভাবে টিকে আছেন?
জেডি ভেন্স কিন্তু ইসরায়েলপন্থী নন। এর আগে যারা আলোচক ছিলেন আপনাদের মনে আছে, জারেড কুশনার এবং মার্ক রুবিও, আরো কয়েকজন, তারা ইসরায়েলপন্থী। কিন্তু আমাদের যে জেডি ভেন্স, তাকে বলা হয় ইসরায়েল বিরোধী একজন মনোভাবের লোক। তিনি মূলত যাবার কথা ছিল জেনেভাতে, সেটি ভেস্তে গেছে। এখন প্রশ্ন করবেন যে তার মানে কি শান্তি চুক্তি ভেঙে গেছে? না, শান্তি চুক্তি ভাঙেনি। ইরান আমেরিকার উপর চাপ তৈরি করেছে ইসরায়েলকে থামাবার জন্য। যদি ইসরায়েল না থামে, সেক্ষেত্রে ইরান যে কোনো সময় আবার ইসরায়েলে অ্যাটাক করবে, এই ঘোষণাটি চলে এসছে। অর্থাৎ শান্তি চুক্তিটি যদি এমন হয় যে আমেরিকা ইরানের মধ্যে সম্পাদিত, এখানে ইসরায়েলের কোনো হাত নেই, তাহলে ইরান অবলীলায় ইসরায়েল অ্যাটাক করতে পারবে। তো ইরান বলছে যদি আমাদের কথা না শোনে বা শেষ পর্যন্ত আমেরিকা তাদেরকে ঠান্ডা করতে না পারে, তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে ইসরায়েলকে টার্গেট করা। সেই হিসাবে প্রস্তুতি সম্পন্ন করছে ইরান। ইরানের মিসাইলগুলো এখন প্রস্তুত আছে সেই অঞ্চলে। একটি চমৎকার বক্তব্য ট্রাম্পের পক্ষ থেকে এসছে, মানে কেন যেন মনে হচ্ছে হাদিসের সেই শেষ কথাগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে। এতদিন পুরো পৃথিবীকে ওরা নিজের কন্ট্রোলে রেখেছে, ইহুদি রাষ্ট্রটি, মনে আছে আপনাদের? তারা যা খুশি তাই করেছে, পুরো পশ্চিমা দুনিয়া তাদের সাপোর্ট দিয়েছে। ট্রাম্প বলছেন এই মুহূর্তে আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া নেতানিয়াহুকে কেউ সমর্থন করে না, সবাই তাকে ঘৃণা করে। ট্রাম্প বলছেন এই মুহূর্তে আমি ডোনাল্ড ট্রাম্প, এবং মিস্টার জেডি ভেন্স এই বক্তব্যটি তুলে ধরেছেন। ইসরায়েলকে মনে রাখতে হবে তার পাশে পৃথিবীর কেউ নেই একমাত্র আমেরিকা বা ট্রাম্প ছাড়া। তিনি যদি আমেরিকার উপর পোদ্দারি করেন, তাকে বুঝতে হবে আমেরিকা সরে গেলে তার পরিণতি কি হবে, মানে ইরান তাকে খেয়ে ফেলবে। তো ট্রাম্প বলছেন যে একমাত্র আমি ছাড়া তার পাশে আর কেউ নেই। তার এই গোয়ার্তমির জন্য তাকে কেউ ভালোবাসে না, পুরো আমেরিকা না, পুরো ইউরোপ, আফ্রিকা, এশিয়া, দক্ষিণ এশিয়া, মিডল ইস্ট সব তার পাশ থেকে সরে গেছে। সে এখন এক ঘরে একা। ট্রাম্পের এই বক্তব্যগুলি অসাধারণ লাগছে না? আজকে পুরো পৃথিবী জেনে গেছে আসলে সত্য ইতিহাসটা কি, সঠিক কাজটা কি। যখন আমেরিকা ইরান শান্তি চুক্তির পথে, তখন এই শান্তি চুক্তি ব্যাহত করতে লেবাননে হঠাৎ করে যে ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে, প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে, যারা সেখানে হতাহত হয়েছে বা আহত হয়েছে তাদের উদ্ধারে যারা যাচ্ছে সেখানেও হামলা করছে। পৃথিবীর কোনো নিয়ম কানুন এই মুহূর্তে মানছে না ওই ব্যক্তি নেতানিয়াহু। তার দেশের মন্ত্রীরা বেফাস কথা শুরু করে দিয়েছে। তারা বলছে এটা কেমন চুক্তি হলো, আমাদের তো আরো অঞ্চল লাগবে, আমাদের চারপাশে লেবানন, সিরিয়া, আরো বিশাল বিস্তীর্ণ জায়গা, সেখান থেকে আমাদের ভূমি আমাদেরকে দিল না তো ট্রাম্প, এই চুক্তি আমরা কি করে মানবো? মানে ইসরায়েল ফিলিস্তিন দখল করে পেট ভরেনি, তারা এখন সিরিয়া চাইছে, তারা এখন লেবানন চাইছে, তারা আশপাশের অঞ্চল আরো চাইছে আমেরিকার কাছ থেকে। ওদের চিন্তা, গ্রেটার ইসরায়েলের চিন্তা কি বুঝতে পারছেন? ট্রাম্প আরেকটি কথা বলছেন, খুব ইন্টারেস্টিং কথা। তিনি বলছেন যে বাকি সবার কাছে যদি ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে, বাকি পৃথিবীর কাছে যদি ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে, তাহলে ইরানের কাছে কেন থাকবে না? বুঝতে পারছেন বক্তব্যটা? যে ট্রাম্প 28 ফেব্রুয়ারি ইরানের উপর আক্রমণ করার আগে বলেছিল যে ইরান নিউক্লিয়ার বোমা বানাতে পারবে না এবং ইরান তার ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করে দেবে, এবং তার এই ব্যালিস্টিক মিসাইল 1000 কিলোমিটারের উপরে যাবে না, নিচে থাকবে। কারণ ইরান থেকে ইসরায়েলের যে দূরত্ব, এই দূরত্বটাকে কন্ট্রোল করার জন্য আমেরিকা এই প্রস্তাব ইরানকে দিয়েছিল। 28 তারিখের পর 40 দিনের যুদ্ধে পরিস্থিতি পাল্টে গেছে, ইরানের অনুকূলে চলে গেছে, আমেরিকার প্রতিকূলে চলে গেছে। এখন সেই ট্রাম্প বলছেন যদি বাকি পৃথিবীর কাছে ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে, তাহলে ইরানের কাছে নয় কেন, ইরানের কাছে থাকতে পারবে। এই কথাটার অর্থ কিছু বুঝতে পারছেন? ট্রাম্প ইরানের কাছে ধরা খেয়ে গেছে। ট্রাম্প বলছেন সামনে ইসরায়েলের নির্বাচন, আমি এখনো নেতানিয়াহুকে দেখছি, মনিটর করছি, কতক্ষণ তার পাশে থাকবো জানি না, তবে তার বিপরীতে যারা নির্বাচন করছেন তাদেরকেও দেখছি। তার মানে ট্রাম্প নেতানিয়াহুকে বোঝাচ্ছেন যে তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমার উপর থেকে আমার হাত সরিয়ে নেব।
ট্রাম্প এটিও বলছেন, আমি হাত সরিয়ে নিলে তোমার রাজনীতির কবর হয়ে যাবে, তোমার রাজনীতি শেষ হয়ে যাবে, তুমি জেলে চলে যাবে। অর্থাৎ লড়াইটা এখন শুরু হয়ে গেছে ইসরায়েল ভার্সেস আমেরিকা। ট্রাম্প বহু কষ্টে ইরানকে রাজি করিয়েছে, পাকিস্তানের হাত ধরে, কাতারের হাত ধরে, তুরস্ক মিশরের হাত ধরে, কারণ তিনি বেকায়দায় পড়ে গেছেন এই যুদ্ধে। আমেরিকা ইরানের সব শর্ত মেনে, আমেরিকা কল্পনা করেন নাম্বার 1 পরাশক্তি, ইরানের সব শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতি ঘটিয়েছে আমেরিকা নিজের ইচ্ছে। সেখানে ইসরায়েল এখন বারবার সেখানে অ্যাটাক করছে। আজকে সুইজারল্যান্ডে আলোচিত সেই দুই দেশের শান্তি চুক্তির ফাইনাল ডে, আজকেই অ্যাটাক। এবং ইরান কাঙ্ক্ষিতভাবে তার আরেক চাল দিয়ে দিল, কি আলোচনা হবে না, ইরানে কেউ যাচ্ছে না, এবং জেডি ভেন্সও যায়নি, বাধ্য হয়ে, যেহেতু ইরান যায়নি সে কি করবে গিয়ে। এখন ট্রাম্প নেতানিয়াহুর উপর ব্যাপক চাপ তৈরি করছেন যে, নেতানিয়াহু তুমি যদি আমার কথা না শোনো, তোমার কপালে দুঃখ আছে, তোমার সাথে কি করতে হয় সেটা আমরা জানি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটি হচ্ছে, নেতানিয়াহু নিজের দেশে এবং বিদেশে সবচেয়ে বেশি চাপে আছে। তার এক গ্রুপ মন্ত্রীরা বলছে যে, তুমি আমেরিকার পাচারবা, এটা হয় নাকি, এটা স্বাধীন রাষ্ট্র। আবার নেতানিয়াহুকে আমেরিকা চাপ দিচ্ছে, এই তুই কিসের স্বাধীন রাষ্ট্র, তোকে তো বাঁচায় রাখছি আমি। নেতানিয়াহুর বা ইসরায়েলকে স্মরণ করে দিচ্ছে আমেরিকা যে, আমি যদি তোমার পাশ থেকে সরে যাই, তোমাকে চেপ দিয়ে মেরে ফেলবে তেলাপোকার মতো। আমি আছি বলে তুমি এখনো বেঁচে আছো, আমি আছি বলে তোমার দেশ টিকে আছে। ইরান তোমাকে একদম পিঁপড়ার মতো টিপে মেরে ফেলবে। তুমি বুঝতে পারছো তোমার পাশে পৃথিবীর কেউ নেই একমাত্র আমেরিকা ছাড়া, তুমি সেই আমেরিকার কথা শুনবা না? মানে বিষয়টা কি হয়ে গেছে এবার বুঝতে পারছেন? পাশাপাশি ধরেন ইরানের ভেতর থেকে যে দুর্দান্ত খেলাগুলো আসছে, ইরান বলছে আমরা মনিটর করব, দেখব, কিন্তু যে কোনো সময় যদি এই আক্রমণ অব্যাহত থাকে, ইরান যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে যাবে। এখন আমেরিকার ভয় পাচ্ছে এখানে যে, ইরান যদি মিসাইল অ্যাটাক শুরু করে দেয় তাহলে এটা থামাবে কি করে। ইরানের মিসাইলগুলো এখন প্রস্তুত হয়ে আছে। বলা হচ্ছে আক্রমণটা এত তীব্রতার সাথে লেবাননে করছে যেন ইরান জড়িয়ে পড়ে। এটা ইসরায়েল চাচ্ছে, ইরান জড়িয়ে পড়লে আবার ইরান ইসরায়েল লড়াইটা শুরু হবে, তার মানে শান্তি চুক্তিটি ব্যাহত হবে। আমেরিকা বাধ্য হয়ে আবার আসবে। কেন আসবে? ডোনাল্ড ট্রাম্পের ওই টুনটুনির খবর আবার নেতানিয়াহুর দেশের মোসাদের হাতে আছে, অ্যাবস্টিন ফাইল, জানেন তো। বাংলাদেশের রাজনীতিবিদদের টুনটুনির খবর যেমন রয়ের হাতে থাকে, ধরেন আমাদের দেশের অনেক এমপি মন্ত্রীরা দেশপ্রেমিক, কিন্তু তাদের একটা দোষ আছে, আলুর দোষ, টুনটুনির দোষ। এরা করে কি, এই টুনটুনি নিয়ে বিভিন্ন জায়গায় হানি ট্র্যাপে পড়ে যায়। এই হানি ট্র্যাপগুলো তৈরি করে। আমি খুব মজার একটা খবর আপনাকে দিই। ইউনূস সরকারের আমলে, তখন তো আমাকে ঢাকাতে একাধিক জায়গায় আমাদের বিভিন্ন কারণে মিটিং করতে হতো, আমাদের উপদেষ্টাদের সাথে একটা নতুন রাষ্ট্র গঠনের অনেক রকম প্ল্যান থাকে। তো একটি বেসরকারি মানে 5 তারকা হোটেলে প্রায় যেতে হতো আমাদের মিটিং এর জন্য। তো আমি সবসময় মাস্ক পরে যেতাম, এবং আমি আমার গাড়িটা কখনো নির্দিষ্ট একটি জায়গায় পার্কিং করতাম না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করতাম। এবং আমার ড্রাইভারকে বলতাম আমার গাড়ির গ্লাসটা কালো লাগানো, তাই বলতাম যে তুমি গাড়ি থেকে বেরোবা না, যেন কেউ তোমার সাথে কথা বলতে না পারে, ছবি তুলতে না পারে। একটি হোটেলে বসে আমরা মিটিং করছি, আমার সাথে আমাদের কিছু লন্ডনের প্রবাসী বন্ধুরা আছেন যারা এখন সরকারের বড় বড় উপদেষ্টা, তারাও ছিলেন। তো আমি বসার আগে হঠাৎ করে একজন কিউট মেয়ে, মোটামুটি একদম মানে আধুনিক পোশাক পরা, শীতের মধ্যে খোলামেলা পোশাক পরা, শীত তখন, আমাকে এসে একদম নাম সম্বোধন করে ইংরেজিতে আমার সাথে কথা বলা শুরু করছে, আমার সাথে খুব আন্তরিক। সে আবার বলছে সে বাঙালি, এই সেই। তো আমার হাত বাড়া, আমি আর হাত আগাই নাই। আমি বললাম যে জি, কি চাই আপনার, আমার কাছ থেকে কি চাই? আপনার সাথে পরিচিত হতে। তাই বললাম যে আমার আসলে এই মুহূর্তে আপনার সাথে পরিচয় হওয়ার ইচ্ছা নাই, তা আপনার সেল নাম্বারটা পেতে পারি? আমি বললাম যে সরি, আমি আপনাকে চিনতে পারছি না, আমি অন্য একটা প্রোগ্রামে আসছি, প্রোগ্রাম শেষ করি, পরে আপনার সাথে আমি সুযোগ পেলে কথা বলবো। বিশেষ করে আমি সেই মিটিংটা শেষ করে যখন বেরোচ্ছি, ওই মেয়েটা ওখানে বসেছিল, আবার দৌড়ে আসছে আমার কাছে, স্যার স্যার একটু কথা বলতে চাই। জি বলেন। তো যখন মেয়েটা আমার সাথে কথা বলতে যাচ্ছে, পাশ থেকে মোবাইলে অন্য দুজন লোক, একটু কড়া টাইপের মোষ লাগানো, তারা মোবাইলটা নাড়াচাড়া করছে, খুব এইভাবে তুলছে এরকম না, মোবাইল মুভ করছে,
আমি আস্তে করে মাস্কটা আবার মুখে লাগাই দিলাম, লাগাই দিয়ে আমি হাতটা এমন দিলাম যারা আমার এই সাইডে, তারা আবার পজিশন চেঞ্জ করে, আমি বুঝতে পারি, ডাক দিলাম এদিকে আসেন, পরিচয় জিজ্ঞাসা করলাম, তারা থতমত খেয়ে গেলেন। আমি বললাম যে আরেকবার যদি আপনি মোবাইল ব্যবহার করেন পুলিশ ডেকে আপনাকে ধরাই দিব। ওনারা ওখান থেকে চলে গেল। তাই মেয়েটাকে বললাম আপনার উদ্দেশ্য সফল হবে না। কয়েন সরি, আমার কোনো উদ্দেশ্য ছিল না, আপনি এদের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, ব্লা ব্লা ব্লা। এরকম আমাদের সাথে অনেক হয়েছে। তো আমরা একটা জিনিস চিন্তা করতাম সবসময় যে আমাদেরকে ট্র্যাপে ফেলতে অনেক রকম শত্রু কাজ করবে। আমরা তো রাষ্ট্রের খুব ক্ষুদ্র পার্ট, খুব ক্ষুদ্র পার্ট। যারা বৃহৎ পার্ট, যারা রাষ্ট্রকে কন্ট্রোল করবেন, যারা বড় বড় দফতরে বসবেন, তাদের পিছনে কত এরকম নারীরা আছে, বুঝতে পারছেন? তো আমি মাঝে মাঝে ইলিয়াসকেও বলতাম যে তুমি আমেরিকা থেকে খুব সাবধানে থাকবা, যে তোমার পিছনে কিন্তু এরকম লাগবে। তো আমাদের এই কিউট কিউট আপুরা হানি ট্র্যাপে ফেলে দেন আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, এবং তারপরে এই হানি ট্র্যাপ দিয়ে তাদেরকে কন্ট্রোল করেন এই নারী দিয়ে। এবং এমন ভাবে কন্ট্রোল করা হয়, ওরা ওই সামাজিকতার মানে লজ্জার ভয়ে ওই যা চায় তাই হয়। তো রয়ের বাংলাদেশে মূল এজেন্ট এখন হানি ট্র্যাপ। অনেক কিউট আপনারা দেখে চোখ সরাতে পারবেন না যে গেট আপে তারা চলবে, সেই দামি দামি হোটেলে গিয়ে বসে থাকবে আপনাদের সাথে একটু পরিচয়ের জন্য। ওইরকম মেয়ে দেখবেন আর ভাববেন আরে আমার ঘরের বউ তো সুন্দর না, এ তো অনেক সুন্দর। তো এই হানি ট্র্যাপের খেলা ইরানও ভালো খেলে, কিন্তু ইরান তার দেশের মধ্যে যারা মোসাদের হয়ে কাজ করছে এরা ম্যাক্সিমাম অভাবের কারণে হয়েছে। আবার ইরানে ইসরায়েল অনেক কিউট ইসরায়েলিকে পাঠিয়ে মুসলিম বানিয়ে তাদের মধ্যে তাদের ধর্মনিরোগী বানিয়ে শিয়া বানিয়ে ছেড়ে দিয়েছে এই এজেন্টদেরকে মোসাদ, যার কারণে ইরান প্রথম কয়েক দফা যুদ্ধে বড় রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বড় বড় আর্মি অফিসারদের বউদের সাথে মিশে গেছে ইসরায়েলের গুপ্তচররা, মুসলিম হয়েছে, তারা শিয়া হয়েছে, তাদের সাথে কোরআন পড়তেছে, প্র্যাকটিস করছে, কিন্তু ভিতরে ভিতরে তাদের সব খবর নিচ্ছে তারা কখন কোথায় থাকে। তো মূল বিষয়টা হলো যে আমরা যদি নিজেরা সতর্ক না হই, আমাদের চরিত্র যদি অধপতন হয়ে যায়, তখন এই রাষ্ট্র আমাদের কাছে নিরাপদ নয়। আপনি চুরি করেন, চুরির একরকম শাস্তি, কিন্তু যখন আপনি নারীর কাছে আটকে যাবেন তখন আপনাকে ওখান থেকে কেউ আর বের করে আনতে পারবে না। কারণ মানুষ সবচেয়ে বড় পায় তার ক্যারেক্টারের অ্যাসাসিনেশন। আমাকে যদি কেউ বলে যে আমি টাকা আত্মসাৎ করছি একরকম, যদি কেউ বলে যে আমার চরিত্র খারাপ বা আমার পরনারীর সাথে আসক্ত বা এরকম একটা ফুটেজ আছে বা এই সেই আছে, আমাকে দিয়ে সব করাতে পারবে সবাই। তো এই পরিস্থিতি ট্রাম্পে পড়ে গেছেন। বলা হচ্ছে যে ট্রাম্প এই অ্যাবস্টেইন যে ফাইলের বিষয়টি আছে, মামলা চলছে আমেরিকার, এটার মূল খেলা হলো ইসরায়েলের হাতে। মোসাদ মার্কিন সমস্ত বড় বড় কর্মকর্তাদেরকে নেপথ্যে এরকম বড় বড় ক্রাইমে ফেলে দেয়, এবং সেখানে ইসরায়েলি বড় বড় ব্যবসায়ীরা তাদের সাথে খেলে থাকে, ঘোরে ফিরে বন্ধুত্ব করে। এরাই মূলত মোসাদের এজেন্ট হয়ে কাজ করে, এরাই সেই তথ্য ভিডিওগুলো তাদের হাতে রাখে। ট্রাম্পের মূল একটি জায়গায় ভয়, এখন যদি ইসরায়েল প্রমাণ করে দেয় তাদের কাছে যে ফুটেজ অ্যাবস্টেইন ফাইল যেটা চলছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা মার্কিন আদালতে, এটার মূল তথ্য উপাত্ত কিন্তু ইসরায়েলের হাতে আছে। অর্থাৎ ইসরায়েলের কাছে কারোর কাছে ট্রাম্প এই একটি নালী ঘটিত বিষয় আটকে গেছে। আবার ইসরায়েল এইটি দিয়েই আমেরিকাকে পুরো ব্যবহার করছে, একটা রাষ্ট্রকে ব্যবহার করছে এই ছোট্ট দেশটি। বাংলাদেশে যারা রাজনীতি করে তাদেরকে বলবো খুব সতর্ক থাকবেন, আর নারীদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন। নারীরা হলো নাম্বার ওয়ান ছলনাময়। নিজের ঘরের বউ যেমনই থাকুক তার প্রতি নজর রাখেন, ভালো না লাগলে একাধিক বিয়ে করেন, সুন্দর নারী ভালো লাগছে বিয়ে করেন, বিয়েটা জায়েজ, এটা ভালো কাজ, কিন্তু ওই যে একটু ফ্রি খাইতে গিয়ে রাষ্ট্রটাকে বিক্রি করে দিয়েন না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।